আমরা দেখার চেষ্টা করব দিল্লিতে কখন প্রথম মুসলিম শাসন আসলো, কীভাবে মুসলিমরা দিল্লি জয় করলো, কেমন করে মোগলরা এলো, কেমন করে দিল্লিতে দাস বংশ খলজি বংশ ওনারা শাসন করলো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই সাধারণ জ্ঞানের ক্লাসে আমরা দেখার চেষ্টা করি এই বাংলার থেকে আমাদের দিল্লির পথে যাত্রার ইতিহাসটুকু। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রথম স্লাইডে দেখতে পাবো চমৎকার করে লেখা আছে সিন্ধু বিজয়। আমরা কিন্তু সবাই জানি একটা সময় আমাদের এই অঞ্চলটা অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে ছিল সিন্ধু সভ্যতা, তাই এখানে বলা হয়েছে সিন্ধু বিজয়। কে করলো সিন্ধু বিজয়? আসো পড়ে দেখি। এখানে লেখা আছে 712 খ্রিস্টাব্দে তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর দেবল জয় করেন। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে মোহাম্মদ বিন কাসিম নামের কেউ একজন প্রথম, মোহাম্মদ বিন কাসিম প্রথম জয় করেছেন সিন্ধু মুসলিম হিসেবে। আমি আবারও বলছি, মুসলিম হিসেবে প্রথম সিন্ধু জয় করেন মোহাম্মদ বিন কাসিম। এখন পরিষ্কারভাবে লেখা আছে 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে তিনি এটি জয় করেছেন। প্রশ্ন হচ্ছে এখানে যে লিখলো তার জামাতা, কার জামাতার কথা লিখেছে? আমরা এটি জানি উত্তরটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং একই সাথে মেয়ের জামাতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। এখন প্রশ্ন হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফটাই আবার কে? আমরা এটাও জানি হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে তৎকালীন সময়ে ইরাকের শাসনকর্তা, ইরাকের শাসনকর্তা। আর একটু স্পষ্ট করে বলা যাক, আমরা সবাই মোটামুটি এই ব্যাপারটা জানি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তারপর শুরু হয় ইসলামে খেলাফত প্রথা, শুরু হয় খেলাফত। আর এই যে খেলাফতের প্রথম খেলাফত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর প্রথমে তো খোলাফায়ে রাশিদিন, 4 খলিফার যুগ। এরপরই শুরু হয়েছিল উমাইয়া খেলাফত, উমাইয়া খেলাফত। আর এই উমাইয়া খেলাফত থেকেই আমাদের ইরাকের গভর্নর বা ইরাকের শাসনকর্তা, ইরাকের গভর্নর বা ইরাকের শাসনকর্তা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আর এই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা এবং একই সাথে তার ভাতিজা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। হাজ্জাজ বিন ইউসুফের আদেশে, হাজ্জাজ বিন ইউসুফের আদেশে বা তার নির্দেশেই মোহাম্মদ বিন কাসিম জয় করার চেষ্টা করেন সিন্ধু। আর সিন্ধু জয় করার চেষ্টা করে তিনি এখানকার মানে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেন এবং প্রথম মুসলিম হিসেবে জয় করেন সিন্ধু। এখন সিন্ধুর কোন জায়গাটা তিনি প্রথম জয় করেছেন? তিনি সিন্ধুর দেবল প্রথম জয় করেছেন। প্রশ্ন হচ্ছে দেবল কি? একদমই সহজ ভাই, দেবল হচ্ছে একটা বন্দর, দেবল হচ্ছে একটা বন্দর। দেবল বন্দর জয় করেন, বুঝতেই পারছো, একদম সুন্দর করে গল্পের আকারে। উমাইয়া খেলাফত, উমাইয়া খেলাফতের ইরাকের প্রতিনিধি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা, তাকে পাঠিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। ভাতিজার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম হারিয়ে দিয়েছে দাহিরকে, দাহিরটাকে ওখানকার শাসক ছিল, হারালো। হারানোর পর কোন জায়গাটা প্রথম জিতলো? জিতলো প্রথমে দেবল। এই হচ্ছে গল্পটা। আর এরপর আমাদের মোহাম্মদ বিন কাসিম এই অঞ্চলে কিন্তু ভালোভাবে শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। ওনার অকাল মৃত্যুর কারণে শাসন প্রতিষ্ঠা হয়নি। তাহলে তারপর কি হলো? তারপর কি হলো আসো পরের স্লাইডে দেখি। তারপর কি লিখেছে? তারপর হঠাৎ করে আরেকজন ব্যক্তির নাম লেখা, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ উনি আবার কে? স্লাইডে আবার এটা ক্লিয়ার করেছে, গজনির সুলতান মাহমুদ, তার মানে তিনি হচ্ছেন গজনির শাসক। 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত সময়ের মধ্যে উপমহাদেশের পশ্চিমাঞ্চলে 17 বার অভিযান পরিচালনা করেন। তাহলে বোঝা যাচ্ছে এই সুলতান মাহমুদ এই ভদ্রলোক গজনির শাসক। প্রশ্ন হচ্ছে গজনিকে আমি আবার কোথায় পাবো? গজনি আবার কি? উত্তরটা খুব সহজ, আফগানিস্তান। বর্তমান আফগানিস্তানে এই গজনির অবস্থান। আর এই গজনির শাসনকর্তা ছিলেন সুলতান মাহমুদ। তিনি 17 বার ভারতে অভিযান চালান এবং প্রত্যেকটা বারই তিনি সফল হন। তারে 17 বার ভারতে তিনি সফল অভিযান চালিয়েছেন। যদিও তিনি কোনো সাম্রাজ্য
প্রতিষ্ঠা করেননি এই ভারতীয় উপমহাদেশে। আর এই 17 বারের মধ্যে 16তম বারে এসে, কততম বার ভাই? 16তম বারে এসে বা শেষের দিকে এসে তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ করেন। সোমনাথ মন্দির এটি হচ্ছে আক্রমণ করেন। আর এই সোমনাথ মন্দিরের অবস্থান কোথায়? সোমনাথ মন্দির হচ্ছে ভারতের গুজরাটে। সোমনাথ মন্দির হচ্ছে ভাই ভারতের গুজরাট। আর এই যে বলছি সোমনাথ মন্দির, ওনার রাজ্যে অর্থাৎ সুলতান মাহমুদের রাজ্যে তখন বেশ দুর্ভিক্ষ পরিস্থিতি ছিল। এই কারণে তিনি হচ্ছে সোমনাথ মন্দির অ্যাটাক করেন আর সফলভাবে সে অভিযানটিও সম্পন্ন করেন। আর এই ভদ্রলোক অর্থাৎ সুলতান মাহমুদ তিনি বারবার এখানে অভিযান চালালেও তার রাজদরবারে কিন্তু বেশ জ্ঞানী জ্ঞানী মানুষ ছিল। প্রথমত তার রাজদরবারে ছিলেন মহাকবি ফেরদৌসি। তার রাজদরবারে ছিলেন মহাকবি ফেরদৌসি, যেই ফেরদৌসিকে আমরা বলে থাকি প্রাচ্যের হোমার। আমরা বলি প্রাচ্যের হোমার, আমরা ওনাকে বলছি প্রাচ্যের হোমার। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা আমি বুঝতে পারছি ফেরদৌসি একজন মহাকবি, অনেক বড় একজন কবি, পয়েট, বাট হোমারটা আবার কে? আমি নিশ্চিত তোমাদের সবার জানা আছে হোমারকে। সবার যদি জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হোমার কে এবং তিনি কি লিখেছেন। আমি সহজ করে দিচ্ছি, তিনি কিছু মহাকাব্য রচনা করেছেন। গ্রিক বা গ্রিস এবং হচ্ছে ট্রয়, গ্রিস এবং ট্রয়ের মধ্যবর্তী যুদ্ধ নিয়ে তিনি মহাকাব্য লিখেন। তোমাদেরকে বলতে হবে সেই মহাকাব্যের নাম কি, জানাবে কমেন্ট বক্সে। এরপর ফেরদৌসির কাছে ফিরে আসা যাক। আমাদের ফেরদৌসি কি লিখেছেন? ফেরদৌসি লিখেছেন বিখ্যাত মহাকাব্য শাহনামা। তিনি লিখেছেন শাহনামা। তোমাদের শাহনামার গল্পটা কি জানা আছে? তোমাদের যদি শাহনামার গল্পটা না জানা থাকে, আমরা ক্লাসের একটু সময় নিয়ে শাহনামার গল্পটা বলতে পারি। মূলত শাহনামাতে প্রাচীন পারস্য বা ইরানের বীরদের গল্প বলা হয়েছে। আর শাহনামার মূল যে ঘটনাটা সেটা মূলত লেখা হয়েছে সোহরাব এবং রুস্তমকে নিয়ে। প্রশ্ন হচ্ছে রুস্তমটাকে, বইটা থেকেই বলা যাক। রুস্তম হচ্ছে প্রাচীন ইরানের বিখ্যাত একজন বীর যোদ্ধা। তিনি যখন তারুণ্যে উপনীত হন তখন পুরো ইরান জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে যুদ্ধ শেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্ত হয়ে পড়ার পর তিনি একদিন তার ঘোড়া নিয়ে বের হয়েছেন ঘুরতেই তিনি অচেনা একটা রাজ্যে চলে আসেন। সে রাজ্যের একটা জঙ্গলে তিনি ঘোড়া নিয়ে প্রবেশ করেন। ঘোড়াও ক্লান্ত, তিনিও ক্লান্ত। ঘোড়াটাকে ছেড়ে দিয়ে তিনি পাশেই শুয়ে পড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি যখন উঠলেন দেখলেন পাশে তার ঘোড়াটা নেই। প্রশিক্ষিত ঘোড়া, তার প্রিয় ঘোড়া। খুব স্বাভাবিকভাবেই ঘোড়াটা তাকে ছেড়ে চলে যাওয়ার কোনো কারণই নেই, কিন্তু তারপরেও তিনি দেখলেন ঘোড়াটা নেই। তখন তিনি ঘোড়ার পায়ের যে চিহ্ন, খুরের ছাপ, সেটা অনুসরণ করলেন। অনুসরণ করে অবাক হয়ে তিনি দেখলেন ওখানে আরও কয়েকটা ঘোড়ার পায়ের ছাপ আছে, আরও কয়েকজন মানুষের পায়ের ছাপ আছে। স্বাভাবিকভাবেই রুস্তম বুঝতে পারলেন তার ঘোড়াটিকে কেউ চুরি করে নিয়ে গেছে। তিনি খুব স্বাভাবিকভাবেই, এত বড় একজন বীর, সে পায়ের ছাপ অনুসরণ করা শুরু করলেন। পায়ের ছাপ অনুসরণ করতে করতে হাজির হলেন আরেকটা রাজ্যে। সেই রাজ্যে গিয়ে তিনি সেই রাজ্যের সে শাসনকর্তা, সেই শাসনকর্তাকে পরিচয় দিলেন, আমি ইরানের মহাবীর রুস্তম। আমার রাজ্যে থেকে আপনার রাজ্যে এসেছি, আর আমার ঘোড়াটি কারা যেন নিয়ে গেছে এবং তারা আপনার রাজ্যে এসছে, তাদেরকে খুঁজে বের করে দিন। সেই শাসক আমাদের রুস্তমের পরিচয় পাওয়া মাত্রই তাকে বলার চেষ্টা করলেন যে আপনি এখানে কিছুদিন বিশ্রাম নিন, আমরা আপনার ঘোড়া খুঁজে দিচ্ছি। রুস্তম ভাবলেন ভালো কথাই তো বলেছে। তিনি খুব স্বাভাবিকভাবে ক্লান্ত ছিলেন, যুদ্ধ থেকে ফিরে এসছেন, অচেনাই রাজ্যে কিছুদিন বিশ্রাম নেওয়া যাক। রুস্তম বিশ্রাম নিতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই ওই শাসকের একজন কন্যা ছিল, সুন্দরী সে কন্যার নাম তাহমিনা। তাহমিনার সাথে রুস্তমের পরিচয় ঘটে এবং তারপর যা হওয়ার, তাহমিনা প্রচণ্ড সুন্দরী ছিলেন। রুস্তমের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যাওয়ার পর তাহমিনাকে রুস্তম বিবাহ করেন। আর এই মধ্যে ঘোড়াটিও খুঁজে পাওয়া গেল। এখন খুব স্বাভাবিক, রুস্তম এখন কি করবেন? রুস্তম তাহমিনার কাছে বেশ কিছুদিন থেকে যান। আবার কিছুদিন পর ইরান থেকে যুদ্ধের ডাক আসে এবং আমাদের রুস্তমকে এবার ইরানে ফেরত যাওয়ার জন্য চিঠি পাঠানো হয়। এবার রুস্তম ভাবতে থাকেন তিনি কি করবেন। এক পর্যায়ে যুদ্ধের ডাকে রুস্তম চলে যেতে চান।
তখন তাহমিনা তার ভালোবাসার বন্ধনে রুস্তমকে আগলে রাখার চেষ্টা করে। রুস্তম তখন বলেন তার যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে যেন তাকে খবর দেওয়া হয়, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে খবর না দিলেও হবে। এই পর্যায়ে যখন তাহমিনাকে এই কথা বলে এবং তারপর রুস্তম আরও বলে যায় যেন ছেলে সন্তান যদি জন্ম নেয় তার বাহুতে একটা তাবিজ দেয়, সে তাবিজটা যেন পরিয়ে দেওয়া হয়। তারপর রুস্তম চলে যায়। তাহমিনা মনে প্রচণ্ড কষ্ট পান। তারপর রুস্তম স্বাভাবিকভাবেই ইরানের হয়ে যুদ্ধ শুরু করেন। আর তাহমিনা কিছুদিন যেতে না যেতেই এক পুত্র সন্তান প্রসব করেন। তবে তাহমিনা প্রচণ্ড অভিমানে আর রুস্তমকে জানাননি যে তার পুত্র সন্তান হয়েছে, বরং এক কন্যা সন্তানের খবরই তিনি প্রেরণ করেন। কন্যা সন্তানকে দেখতে রুস্তম আর আসলেন না। না এসে রুস্তম একের পর এক ইরানের হয়ে যুদ্ধ করতে লাগলেন। সময় অতিবাহিত হতে লাগলো। তাহমিনার কাছে সে ছোট্ট সন্তানটি বড় হতে শুরু করলো। তাহমিনা তার নাম রাখলেন সোহরাব। সোহরাব যখন কিছুদিন যাওয়ার পর অনেকটুকু বড় হয়ে গেল, ততদিনে রুস্তম পরিণত হয়েছেন ইরানের প্রধান সেনাপতিতে। এরপর সোহরাব ছোট থেকেই বাবাকে বারবার দেখতে চায়। এক পর্যায়ে সৌরভের বয়স যখন 17 বা 18-র কাছাকাছি, তখন তাদের রাজ্যের সাথে, মানে সৌরভ যে রাজ্যে তার মায়ের সাথে থাকে, তাহমিনার সাথে থাকে, সেই রাজ্যের সাথে ইরানের বা রুস্তমের রাজ্যের যুদ্ধ বাধে। সোহরাব যুদ্ধে যেতে চায় বাবাকে দেখার জন্য। তাহমিনা বারবার বাধা দেয়। এক পর্যায়ে সোহরাব কাউকে কিছু না বলে চুপচাপ যুদ্ধে চলে যায় বাবাকে দেখবে বলে। কিন্তু আমাদের সোহরাব সে তো আসলে যুদ্ধ করতে যায়নি, সে গিয়েছে বাবাকে দেখতে। তাই সে কোনো বাজ বিচার না করেই যুদ্ধের একটা পক্ষের তাঁবুতে গিয়ে আশ্রয় নেয়। দুর্ভাগ্যক্রমে সেটা বিপক্ষ দলের তাঁবু। পরের দিন যুদ্ধ শুরু হয়। স্বাভাবিক নিয়ম, সৌরভকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। সেখানে সে খুঁজে বের করার চেষ্টা করে তার বাবা কোথায়, কিন্তু না, পুরো যুদ্ধের প্রান্তরে কোথাও তার বাবা নেই। স্বাভাবিক ব্যাপার, রুস্তম সেনাপতি, তিনি তো আর সাধারণ যোদ্ধার মতো যুদ্ধে নামবেন না। তাই এবার সৌরভ চিঠি লিখে পাঠায় বিখ্যাত বীর ইরানের সেনাপতি রুস্তমের কাছে যে সে রুস্তমের সাথে দেখা করতে চায়। কিন্তু সৌরভ নিজের পরিচয়টা লিখল না যে সে তার সন্তান। এরপর যখন রুস্তম চিঠিটা পান তিনি খুব অবাক হন। সামান্য বিপক্ষ দলের একজন সাধারণ সৈনিক, সে কেন তার সাথে দেখা করতে চাইবে? রুস্তম চিঠির কোনো উত্তর দেন না। এরপর সৌরভ আবার চিঠি লিখে পাঠায়। এবারে রুস্তম কিছুটা বিরক্ত হয়েই তিনি লিখলেন, রুস্তমের সাথে আগে দেখা করার যোগ্যতা অর্জন করো, তবেই দেখা করো। সৌরভ এবার বেশ ঝাঁঝের সাথে লিখলেন, যোগ্যতা প্রার্থনীয়, তার যোগ্যতা হয়েছে কিনা পরীক্ষা করা হোক। এর পর্যায়ে রুস্তম কিছুটা কৌতূহলে তাকে বললেন, যুদ্ধ শেষে সন্ধ্যাবেলায় পাহাড়ের এই জায়গাটিতে দেখা করো। তারপর যুদ্ধ শেষ হওয়ার পর রুস্তমের সাথে দেখা করতে আসলেন সৌরভ। সৌরভ তাকে দেখা মাত্রই, মানে রুস্তমকে দেখা মাত্রই, সে তো আর চেনে না বাবাকে, সে বলে উঠল, কোথায় রুস্তম, কোথায় তিনি, আমি তার সাথে দেখা করতে চাই। তখন রুস্তম বলে উঠলেন, আগে আমাকে বলো কি প্রয়োজন তার সাথে তোমার। তখন সৌরভ বাবাকে দেখার তীব্র আকাঙ্ক্ষায় বলতে শুরু করলো, আপনাকে কেন বলবো, আগে রুস্তমের কাছে যেতে দিন। খুব স্বাভাবিক, অতি আগ্রহ ওনার। এ পর্যায়ে রুস্তম বলে উঠলেন, রুস্তম সবার সাথে দেখা করে না, তোমার যোগ্যতা হয়েছে কিনা তবে প্রমাণ দাও। এক পর্যায়ে যখন সৌরভ এতটা উদ্বিগ্ন, সে এবার তরবারি বের করে ফেলল। ঠিক আছে, পরীক্ষা হোক। রুস্তম তারপর তার তরবারি বের করে দেখে তিনিও রেগে তরবারি বের করলেন। শুরু হলো যুদ্ধ। খুব স্বাভাবিক, রুস্তম ততদিনে বৃদ্ধ হয়ে এসছেন, সৌরভ তখন তরুণ যুবক মাত্র। সৌরভ তরবারির ধাক্কায় রুস্তমকে ফেলে দিল এবং হেসে বলল, পরীক্ষা হয়েছে তো। রুস্তম এত বড় অপমান সহ্য করতে পারে না, কারণ তার কাছে মনে হচ্ছিল এটা একটা অপমান। ছোট্ট একটা তরুণ যুবকের কাছে তিনি হেরে যাচ্ছেন, এত বড় বীর তিনি। সাথে সাথে তিনি আবার উঠে দাঁড়ালেন, আবার যুদ্ধ শুরু করলেন এবং প্রথম সুযোগ পাওয়া মাত্রই তিনি সৌরভের গলায় ছুরি বসিয়ে দিলেন। এবং যখনই তিনি সৌরভের বুকে ছুরি বসালেন, তখনই সৌরভ চিৎকার করে বলে উঠল, তুমি যেখানেই থাকো, পৃথিবীর যেখানেই তুমি লোকাও, আমার পিতা তোমাকে খুঁজে বের করবেন এবং এই হত্যার শাস্তি দিবেন। এই পর্যায়ে রুস্তম অবাক হয়ে বলল, তোমার পিতাকে? তখন সৌরভ চিৎকার করে বলে উঠেছে, আমার পিতা ইরানের বিখ্যাত বীর রুস্তম। এ পর্যায়ে রুস্তম কাঁদতে কাঁদতে বলে, তাহমিনা তবে আমাকে মিথ্যা কেন বলেছিল? সৌরভ বুঝতে পারে সে তার বাবার সাথে দেখা করেছে। খুব স্বাভাবিকভাবে
বাবার সাথে দেখা করার আনন্দে সৌরভের মুখে হাসি ফুটে ওঠে এবং সে তার পিতা রুস্তমের কোলে মাথা রেখে মারা যায়। আর এটি হচ্ছে আমাদের বিখ্যাত মহাকাব্য শাহনামার কাহিনী। লিখেছেন মহাকবি ফেরদৌসী। আর সেই ফেরদৌসী হচ্ছেন আমাদের সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। এছাড়াও তার দরবারে আরেকজন মানুষ ছিল, তার দরবারে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আল বিরুনিও ছিল। আল বিরুনি। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি আমাদের সুলতান মাহমুদ তিনি ভারতে 17 বার অভিযান চালিয়েছেন। তিনি একই সাথে 17 বার অভিযান চালানোর মধ্যে একবার সোমনাথ মন্দির ভারতের গুজরাটে যেটি অবস্থিত সেটিতে আক্রমণ করেছেন। তবুও ওনার দরবারে বিখ্যাত যে মানুষরা ছিলেন, মহাকবি ফেরদৌসী ছিলেন যিনি লিখেছেন শাহনামা। এছাড়াও ছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং জ্ঞানী মানুষ আল বিরুনি। এই হচ্ছে সুলতান মাহমুদ। তবে তিনি তো রাজ্য প্রতিষ্ঠা করলো না, ভারতবর্ষে অভিযান চালিয়েছে, ইসলামিক মানুষ অভিযান চালিয়েছে। তাহলে রাজ্যকে প্রতিষ্ঠা করলো। আসেন দেখি কে রাজ্য প্রতিষ্ঠা করলো। এবারে ভারতে মুসলমান শাসন, রাজ্য প্রতিষ্ঠা করে শাসন শুরু। দেখি কে করলো। মুসলমান শাসনের সূত্রপাত হয় মুইজউদ্দিন মুহাম্মদ বিন শামস, যিনি ইতিহাসে শিহাব উদ্দিন মুহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি নামে পরিচিত তার মাধ্যমে। তাহলে প্রথম ভারতবর্ষে প্রথমবার মতো মুসলিমরা শাসন শুরু করলো মোহাম্মদ ঘুরির মাধ্যমে। মোহাম্মদ ঘুরি কিভাবে শাসনে আসলো? চমৎকার করে লেখা আছে। 1191 ও 1192 সালে দুটি যুদ্ধ হয়। প্রথমটিতে ঘুরি পরাজিত হলেও দ্বিতীয়বার তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন ও নিহত করে উপমহাদেশ অধিকার করে নেন। তাহলে সহজ বোঝা যাচ্ছে 1191-তে একটা যুদ্ধ হয়েছে, 1192-তে দ্বিতীয় যুদ্ধ হয়েছে। কার কার বিরুদ্ধে? এক পাশে পৃথ্বীরাজ চৌহান, অন্য পাশে মোহাম্মদ ঘুরি। প্রথমবার পৃথ্বীরাজ চৌহান জিতল, পরের বার মোহাম্মদ ঘুরি জিতল। যুদ্ধের নাম কি? একদমই সহজ, আমরা সবাই পড়েছি, এটার নাম তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ। আর এই তরাইনের যুদ্ধের অবশ্যই বুঝতে পারছি এটা প্রথম যুদ্ধ তরাইনের, আর এটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তাহলে শাসন প্রতিষ্ঠা করলো মোহাম্মদ ঘুরি।